নমস্কার, শুরু করলাম অনুষ্ঠান। শনিবারের ঠিক রাত 8:30 মানেই আপনাদের অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। আজকে একটু আমরা লেট করে এসেছি, কারণ একটু সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের, তো সেজন্য একটু 10 থেকে 15 মিনিট আমাদের দেরি করে আসতে হয়েছে অনুষ্ঠানে। যে গানটি শুনলাম আমরা, খুব সুন্দর একটি গান। শিল্পী ছিলেন আমাদের রত্না গাঙ্গুলি। আপনাদের জানিয়ে রাখি, নিশ্চয়ই আপনারা জানেন, তবুও আরও একবার জানিয়ে দিতে হয়, কারণ আজ কিন্তু রয়েছে একটা বিশেষ অনুষ্ঠান। কি বিশেষ অনুষ্ঠান? না, আজ আমরা সেই সব মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান সাজিয়েছি যারা আমাদের সেরা সেরা পত্রলেখক। আপনারা সবাই কিন্তু সেরা, কিন্তু সেরা হয়ে ওঠেন বোধহয় একজনই। তাই আমরা নভেম্বর মাসের যে বিষয় রাখা হয়েছিল, সেই বিষয়ের মধ্যে তুলে নিয়েছি সেরা 3 জনকে। আর সেই 3 জন কে জানেন তো আপনারা? তবুও আরও একবার বলে রাখি, অরূপ মণ্ডল, অরূপদার সাক্ষাৎকার রয়েছে আজকে, কিন্তু আপনাদের শোনাবো। আর আশিস চক্রবর্তী, ওনারও সাক্ষাৎকার কিন্তু আমরা নিয়েছি, আর সেটা কিন্তু শোনাবো আপনাদেরকে। আর একজন রয়েছেন শ্রেয়ন্তী মুখার্জি, ওনারও সাক্ষাৎকার রয়েছে, আপনাদেরকে শোনাবো। আর এই সাক্ষাৎকারগুলো নিয়েছেন আমাদের বেতার বন্ধন আহ্বায়ক বাবলু কুমার সিনহা। আর আপনাদের জন্য কিন্তু রয়েছে আজকের অনুষ্ঠান, কারণ আজকের বিষয় নেই। আজকের যে বিষয়টি আপনাদের জন্য রাখা হয়েছে একেবারেই নতুন, কিন্তু একেবারেই নতুন, একেবারেই চিন্তা ভাবনায় নতুন। কারণ আজকে আপনি কিন্তু ফোন লাইনে আসতে পারেন। বিষয় আপনার যে কোনো লেখার, মানে আপনার লেখার যে কোনো 8 থেকে 10 লাইন আজ কিন্তু আপনি শোনাবেন আমাদেরকে 9647968595-এ। জানি আপনারা প্রত্যেকেই খুব ভালো লেখেন, আপনাদের লেখালেখির হাত বেশ সুন্দর, আমরা জানি সে কথা। কিন্তু আজকে আমরা 8 থেকে 10 লাইনই শুনবো, কিন্তু কারণ অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, তো এক এক করে শোনাবো আপনাদেরকে। তো সেই জন্য আপনিও কিন্তু ফোন লাইনে আসতে পারেন, আর নিয়ে আসতে পারেন আপনার নিজস্ব সৃষ্টি 8 থেকে 10 লাইনের মধ্যে। বা আপনি হয়তো কোনো গানের লাইন আমাদেরকে শোনাতে পারেন, কোনো কবিতার লাইনও শোনাতে পারেন, কিন্তু স্বরচিত নিজস্ব সৃষ্টি হলে খুব ভালো হয়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অনুষ্ঠান। সঙ্গে রইলাম আমি, আপনার বন্ধু সত্যজিৎ। বেতার বন্ধন ত্রয়োদশ বার্ষিক মিলন মেলা 2024 আয়োজনে বেতার বন্ধন পরিবার। আগামী 28 জানুয়ারি 2024 রবিবার কলকাতা সেন্ট্রাল এভিনিউ বউবাজার থানার সন্নিকটে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত রেডিও প্রেমী বন্ধুদের পরিচিতি পর্ব। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আমাদের 12শ বার্ষিক মুখপত্রের আত্মপ্রকাশ। এছাড়াও সারা বছর অনুষ্ঠিত চিঠিপত্র, ফেসবুক কুইজ বিজয়ী সহ রেডিও প্রেমী বিশেষ বন্ধুদের পুরস্কার প্রদান। হুল্লোড়, টিফিন, দুপুরে আহারাদির সুবন্দোবস্ত আছে। সবশেষে সঙ্গীত আবৃত্তি পরিবেশন চলবে শেষ পর্যন্ত। এ বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে: 9830714744। আবার বলছি 9830714744। এছাড়াও 9830567111। আবার বলছি 9830567111। এছাড়াও যোগাযোগ করতে পারেন 9851389736।
আবার বলছি 9851389736। প্রতি বছরের মতো এবারও আপনাদের সবার উপস্থিতিতে মুখরিত হোক বেতার বন্ধন ত্রয়োদশ মিলন মেলা। বেশ, অবশ্যই কিন্তু আসবেন। 28শে জানুয়ারি কিন্তু সেই মিলুর মেলার দিন। আমরা কিন্তু সবাই একসঙ্গে হচ্ছি সেই দিন। আপনিও কিন্তু আসুন, আপনার সাথেও রয়েছে অনেক গল্প, অনেক ছবি। তাহলে সেই অনেক গল্প আর ছবিতে মিলে মিশে যেতে হলে কিন্তু আপনাকে আসতে হবে 28শে জানুয়ারি। আমরা কিন্তু আসছি, আপনি আসছেন তো? এবার দেখতে হবে আমার সাথে, মানে আমাদের সাথে যারা রয়েছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আশিস ব্যানার্জিকে স্বাগত আপনাকে। ঈশানী রয় রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। রেখা দাস রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। শুনছেন অমৃতা বিশ্বাস, রয়েছেন অপরাজিতা শীল, রয়েছেন কল্যাণ দাশগুপ্ত, তপন কুমার বাবু রয়েছেন অলোক রায় ঘটক, রয়েছেন যাদবেন্দ্র বাবু, রয়েছেন আমাদের সিদ্দিকিদা, রয়েছেন অমরনাথ দত্ত, রয়েছেন আমাদের মুর্শিদাবাদ থেকে আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ কাশীনাথ মণ্ডল, অরূপ সরকার রয়েছেন অনিতাদি রয়েছেন আপনি, ধ্রুব দে রয়েছেন, গৌতম ভট্টাচার্য রয়েছেন দীপক চক্রবর্তী, অনিতা চন্দ্র রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। সুমিতা দাস রয়েছেন পারমিতা সরকার, রয়েছেন চন্দন চক্রবর্তী, আর আমাদের সাথে রয়েছেন অরূপ মণ্ডল, রয়েছেন সাজুলি বি, বোধহয় এটাই আপনার নাম, রয়েছেন আপনি। আর আমাদের বেতার বন্ধন আহ্বায়ক রয়েছেন বাবলু দাদ রয়েছেন। তো চলুন আমরা এই মুহূর্তে বরং সাক্ষাৎকারে যাই। সাক্ষাৎকারে যাবার আগে আরো একবার চোখ বুলিয়ে নিই আপনাদেরকে। দেখতে পাচ্ছি আপনাকে সুপ্রিয়া রক্ষিত, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় রয়েছেন চৌকিতা চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত অনুষ্ঠানে দিদি। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন এভাবেই। আমরা এখন যাব আমাদের নভেম্বর মাসের সেরা পত্রকারের দিকে, কারণ আমরা 3 জনের সাক্ষাৎকার আজকে আমরা শোনাবো। তাই একেবারে শুরুতেই যার সাক্ষাৎকারটি আমরা শুনব উনি হলেন অরূপ মণ্ডল। আপনারা আসতে পারেন ফোন লাইনে 9647968595, আর আপনাদের যে কোনো সৃষ্টির 8 থেকে 10 লাইন কিন্তু আমাদেরকে শোনাবেন, আমরা শুনব। আর তারই সাথে কিন্তু আমরা শুনব সেরা সাক্ষাৎকারদের সেই অংশগুলো, যে অংশগুলো আমরা নিয়েছিলাম কিছুদিন আগে। প্রীতি মিত্র রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। মৌসুমী দত্ত রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। স্বাগত আপনাদের সবাইকে নিয়ে কিন্তু শুরু করলাম অনুষ্ঠান বেতার বন্ধন আয়োজিত একলা রাতে তোমার সাথে। বেতার শ্রোতা সংগঠন বেতার বন্ধন আপনাদের রেডিও আবেগকে সম্মান জানিয়ে বেশ কয়েক মাস ধরে আকাশবাণী কলকাতার পত্র সমৃদ্ধ অনুষ্ঠানগুলির মধ্যে যেগুলিতে অজস্র চিঠি আসে, কিন্তু সময় অভাবে বা অন্যান্য কারণে কিছু চিঠি অপঠিত থেকে যায়, সেই সমস্ত অপঠিত চিঠিগুলো নিয়ে অনুষ্ঠান করে চলেছে। অক্টোবর মাসে অনুষ্ঠানের বিষয় ছিল রসিক যেজন, যদি আরেকবার বাঁচি এবং স্বাদ আর সাধ্য। আমরা এখন কথা বলবো
সাধ আর সাধ্য এই বিষয়ে যতগুলো চিঠি আমাদের কাছে আসছিল তার মধ্যে যিনি সেরা সেরা হয়েছেন আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলীর বিচারে, তার সঙ্গে আমরা কথা বলব। তিনি আর অন্য কেউ নন, আমাদের আপনজন, আমাদের বন্ধু, আমাদের দাদা অরূপ মণ্ডল। দাদা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নমস্কার বাবলুদা। প্রথমেই বেতার বন্ধনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। যেভাবে অপঠিত চিঠিগুলোকে পাঠের ব্যবস্থা করেছেন আপনারা, এই ভাবনার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আন্তরিক ধন্যবাদ আপনাকেও, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে চিঠিগুলো লেখেন। হয়তো একটা মন খারাপের জায়গায় তৈরি হয় যে যখন চিঠিগুলো অপঠিত থেকে যায়, তাই আমরা চেষ্টা করছি। সেখানে হয়তো আকাশবাণীর মতো এমন সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনাদের দুঃখের স্বাদ ভুলে মেটানোর জন্য। অংশগ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দাদা, এবারে আমি মূল জায়গায় যাব, যেটা হচ্ছে আপনার যদি আপত্তি না থাকে আপনার পেশা সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন। হ্যাঁ, আমি পেশাগত জীবনে মাধ্যমিক স্কুলের শিক্ষক। আমার বিষয় ইংরেজি, আমি ইংরেজি সাহিত্যের শিক্ষক। আচ্ছা, ইংরেজিকে ভালোবাসেন, বাংলাকেও ভালোবাসেন বাঙালি হিসাবে। ইংরেজি তো নিশ্চয়ই একটা জায়গা তৈরি করেছে আমাদের কাছে, তারপরেও বাংলাকে ভালোবেসেন, লেখেন, এবং আপনার লেখা যথেষ্ট মানের আছে। এবং আপনাকে যদি বলা যায়, মানে আমি যদি বলতে পারি, তৎকালীন একটা ছোট্ট ছোট্ট সমাজকে বার্তা দেওয়ার মতো ছড়া লেখেন। এগুলো আমার খুব অনুপ্রাণিত করে এবং খুব ভালো লাগে বলতে পারি। আসলে দেখুন, ইংরেজিও তো সাহিত্য, বাংলাও সাহিত্য। নিশ্চয়ই। খুব একটা বোধহয় পার্থক্য নেই আঙ্গিকে, কেননা ইংরেজি সাহিত্যের ইতিহাসও যেমন বেশ লম্বা চওড়া, বাংলা সাহিত্যও তাই। আর সাহিত্যকে ভালোবেসে লিখতে আসা, লেখাটা পেশা না হলেও শখ, এবং এই শখের চর্চাটা আমি কিন্তু স্কুল জীবন থেকেই করে থাকি। আর বিশেষ করে ছন্দ সাজিয়ে, শব্দচিত্র দিয়ে ছড়া লেখা, কবিতা লেখা, এই কাজটাও কিন্তু আমি একেবারে স্কুল জীবন থেকেই করে আসছি। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়া একেবারে উন্মুক্ত, সেখানে তো বিভিন্ন লেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বেতার বন্ধন ঠিক যেভাবে আমাদের মনের কথাগুলোকে প্রকাশ করার সুযোগ করে দিয়েছে, প্রাত্যহিকতে না পঠিত চিঠিগুলো যেভাবে আপনারা পড়ে চলেছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন, বিশেষ করে পত্র সাহিত্য যাতে আরো সমৃদ্ধ হতে পারে সেই বিষয়টা, এটা নিঃসন্দেহে অত্যন্ত ধন্যবাদের একটা জায়গা তৈরি করেছে আমাদের মনে। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসলে আপনারা জানেন, এবং প্রথম থেকেই আপনি জানেন যে লকডাউন থেকেই আমরা অনুষ্ঠানটা, চিঠিপত্রের অনুষ্ঠান শুরু করেছি। তখন একটা বিষয়ের উপরে চলতো। লকডাউনের সময় কি হয়েছিল, যখন রেডিও সহ প্রায় বিনোদন চ্যানেলগুলো মুখ থুবড়ে পড়েছিল এই অতিমারী পরিস্থিতিতে, তখন বেতার বন্ধন, অথচ আজকে কৃতজ্ঞতা স্বীকার করতে অসুবিধা নেই, দেবরাজ ভাইয়ের অনুপ্রেরণায় অনুষ্ঠানটা শুরু করেছিল। আপনারা হুড়মুড়িয়ে সবাই লেখা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে সমৃদ্ধ করেছেন। সেগুলো আমাদের কাছে কৃতজ্ঞতার দাবি রাখে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আচ্ছা দাদা, আপনি শুরুই করলেন, আমার পরবর্তী আলাপচারিতা ছিল যে লেখালেখি অনুপ্রেরণা কার কাছে? আপনি ছোটবেলা থেকে লেখালেখি করেন এটা বললেন, অনুপ্রেরণার কথাটা জানতে চাই। হ্যাঁ, আসলে দেখুন, প্রথম লেখার হাতে করি অবশ্যই আমার শিক্ষক পিতার কাছ থেকে। প্রথম অনুপ্রেরণার কথা অবশ্যই বলবো, যে মানুষটা আমার কাছে ভীষণভাবে রোল মডেল ছিলেন। উনিও পেশায় যেহেতু শিক্ষক ছিলেন এবং খুব ভালো লিখতে পারতেন, তো সেই সময় আমি লিখতাম। লেখাগুলো বিভিন্নভাবে এডিট করার, সংশোধন দায়িত্ব কিন্তু তার উপরে পড়তো। পরবর্তীকালে বিভিন্ন পত্র পত্রিকা আমি লেখা শুরু করি। একটা সময় ছিল যখন খেলার আসর, খেলা, বর্তমান দিনকাল, কলেজ স্ট্রিট, এই ধরনের কলকাতার পত্র পত্রিকায় লিখতে লিখতে হাত অনেকটাই বলা যেতে পারে সরগর হয়ে গেছিল। আর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মানুষের লেখা পড়ে খুব সমৃদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে কবিতার যে বই, বাংলা সাহিত্যের যে সমস্ত উপন্যাস রয়েছে, সেগুলো পড়েও ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। আলাদাভাবে কারো নাম করছি না, কিন্তু একটা সময় ছিল যখন আমি নিখাত পড়ুয়া ছিলাম, সবই পড়ার চেষ্টা করতাম, এবং সেগুলো থেকে মূলত এই অনুপ্রেরণা আমি কিন্তু বেশি করে পেয়েছি। বাহ, খুব ভালো লাগলো, আপনি ভালো কথা বলতে পারেন। আচ্ছা, এবারে আমি যাব পরের একটা ছোট্ট আলোচনায়, যেটা হচ্ছে আপনার সাধ আর সাধ্য, এই বিষয়ে আপনি সেরা হয়েছেন।
আপনার লেখা তো নিশ্চয়ই আমাদের পাঠক সবাই শুনেছেন, কিন্তু আপনার উপলব্ধি, আপনার অনুভূতি। হ্যাঁ, আসলে যখন আমি প্রথম সংবাদটা শুনলাম বিশ্বাস করতে পারিনি, কেননা ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে যখন আমি সংবাদটা পেলাম, সেই মুহূর্তে যে প্রতিক্রিয়া হয়েছিল তাকে কোনো শব্দচিত্তে আমি আর রাখতে পারবো না। মানে ভীষণ ভালো লেগেছিল। আর সাধ্য বিষয়টা আমার অত্যন্ত প্রিয় একটা বিষয় ছিল। আসলে দেখুন, আমাদের সাধ্য হয় সবসময়, আমরা সেই সাধ্যকে কিন্তু পূরণ করতে পারি না, যেটা আমি বলতে চেয়েছি। ঠিক। অনেকদিন আগে কোন একজনের সঙ্গে দেখার পরে বারে বারে চেয়েছি যে নতুন ভাবে আবার দেখা হোক, কিন্তু যে অপেক্ষাটা অপেক্ষাই থেকে গেছে। আমার মনে হয়েছিল যে ধৈর্যের ফল মিষ্টি, কিন্তু এখনো পর্যন্ত ধৈর্যের ফলটা খুব একটা মিষ্টি হয়ে যে ধরা দিয়েছে তা নয়, অপেক্ষা কিন্তু এখনো চলেছে। আসলে কখনো কখনো বোধহয় অপেক্ষার পর্বটা খুব দীর্ঘায়িত হয়। আর এর সঙ্গে আরো কয়েকটা কথা আমি স্মরণ করব, যে ভীষণভাবে যদি আমার দেখার স্বাদ হয় যে আমি চাঁদের পাহাড় দেখে আসি, কিংবা আমাজন অববাহিকাকে দেখে আসি, এলডোরাডোকে দেখে আসি, কিন্তু এগুলো তো শুধুমাত্র সেই সাধ্যটুকুই রয়ে গেছে, সাধ্যে আর গোলাবে না। সেখানে নানা রকম লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। তাই কিছু কিছু ক্ষেত্রে সাধ্যকে মনের মধ্যে সাজিয়ে রাখতে হয়, স্বপ্ন দেখতে হয়, কিন্তু কখনোই সেই স্বপ্ন পূরণ হয় না। সাধ্য কিন্তু থাকে না সবসময় যে সেই সাধ্যকে পূরণ করার। অধরা সুখ অতৃপ্তির কামনায় রইয়া যায়। অবশ্যই, এ তো বহু মূল্যবান কথা, বহুশ্রুত একটা কথা, এবং এই প্রসঙ্গটা আপনি উপস্থাপন করেছেন একেবারে যথার্থই। কখনো কখনো অধরার মধ্যেই, অতৃপ্তির মধ্যেই হয়তো সুখ খুঁজে পেতে হয়। কেননা কোনো কিছু পাওয়ার মধ্যে যে আনন্দটা থাকে, পাবো তার আনন্দটা কিন্তু আরো বেশি। বলাই যায় যে মনে করি 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 হয়, কিন্তু হয় না। একদম বিখ্যাত কথা। আসলে করি করতে গিয়ে কিন্তু হয় না। কিছু আঁকাটা কিন্তু খুব কঠিন, চিত্রশিল্পটাকে রপ্ত করা খুব কঠিন। হাতি আঁকতে গিয়ে খারাপ হয় না। তাই কখনো কি লিখবো সেটা মনে করি, তারপর যখন ভাবনাগুলোকে ভাষায় গাঁথার চেষ্টা করি, ভাষার মালা গাঁথার চেষ্টা করি, দেখা যায় যে সেই ভাবনাগুলো কিন্তু আর বাস্তবায়িত হলো না। কিছু ক্ষেত্রে ভাবনাটা ভিতরেই থেকে যায়। ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে। আসলে আপনি আবার বলেও দিলেন যে আমাদের উদ্যোগ, আমার ছিল যা পরবর্তী আলাপচারিতা, যা আমাদের উদ্যোগ আপনার কেমন লাগে আপনি বলেই দিলেন। সেক্ষেত্রে ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগলো। অবশ্যই, বিশেষ করে ভাবনার রূপায়ণে যারা রয়েছেন, আপনারা যে 4-5 জন রয়েছেন, অবশ্যই তাদেরকে কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। তারা আপ্রাণ চেষ্টা করেন এই অনুষ্ঠানটিকে আমাদের মনের মতো করে শ্রোতাদের অঙ্গনে পৌঁছে দেওয়ার। কখনো কখনো দূরে থেকেও চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়, বিশেষ করে সেই মানুষগুলোকে তাদের লেখার মধ্য দিয়ে আমরা যেন দেখতে পাই। তাদের এই উদ্যোগ আরো কালোজয়ী হয়ে ধরা দিক, বেতারের মতো চলুক, এবং বেতারের সমান্তরালে যেভাবে বেতার বন্ধন ভাবনাগুলোকে রূপায়ণের চেষ্টা করছে, সবার মাঝে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, আগামী দিনেও আপনাদের সেই যাত্রাপথ কিন্তু অব্যাহত থাকুক, এটুকু শুভকামনা জানাই। আপনাদের শুভকামনাই আমাদের চলার পথের পাথেয়। আপনারা আমাদের পাশে আছেন, আমাদেরকে মনে মনে ভালোবাসেন, এটাই আমাদের কাছে বড় কথা। বড় কথার সাথে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখবো, আগামী 28শে জানুয়ারি কলকাতা সেন্ট্রাল এভিনিউতে একটা হলে, আমরা বিস্তারিত পরে নিশ্চয়ই পোস্ট করব, উপস্থিত থেকে আমাদের ছোট্ট উপহার আপনি গ্রহণ করবেন, এই আশাটুকু রাখতেই পারি। আগাম ধন্যবাদ জানিয়ে রাখি বেতার বন্ধনকে এই সম্মানিত করার জন্য। অবশ্যই যাব এবং এই সম্মান গ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে আরো কামনা থাকবে যে আগামী দিনে আপনারা এভাবে এগিয়ে চলুন, আর মানুষকে সংস্কৃতি মনস্ক করে তুলুন, এবং সৃষ্টির জগতে আরো বেশি মানুষকে টেনে নিয়ে আসুন। বেতার বন্ধনের যাত্রাপথ শুভ হোক, এবং তার পাশে আমরা আছি, থাকবো, যেভাবে অতীতে ছিলাম। বিশেষ করে লকডাউনের সেই সময়গুলোতে যখন অসহনশীল কষ্টের মধ্যে দিয়ে সারা পৃথিবী পরিচালিত হয়েছে, আমরা নতুন আলো কিভাবে জেগে ওঠে তার স্বপ্ন দেখেছি, অন্ধকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছি। বেতার বন্ধন পাশে থেকে যেভাবে আমাদেরকে সেই অবস্থাটা সহনশীল করে তুলেছে, কষ্টটাকে, সেটা খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আরেকবার। নিশ্চয়ই আমি তার সাথে স্মরণ করব যে ভাই এই উদ্যোগটা নিয়েছিল। আজকের কৃতজ্ঞতা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। মূল উদ্যোগ
উদ্যোগটা নিয়েছিল তিনি আজ আমাদের মধ্যে নেই, বা যে ভাইয়ের কথা বলছে সে আজ আমাদের মধ্যে নেই, সে হচ্ছে দেবরাজ গায়েন। আমি আপনার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান জানাই এবং তার আত্মার শান্তি কামনা করে আপনাকে নমস্কার জানাচ্ছি। অবশ্যই। আসলে দেখুন, কিছু কিছু কর্মকাণ্ডের তো মৃত্যু হয় না। দেবরাজ ভাই যেভাবে আমাদের মধ্যে ছিলেন একইভাবে থাকবেন, সশরীরে নেই, কিন্তু তার কর্মপথ একই রকম ভাবে অক্ষয় থাকুক, কালজয়ী থাকুক, তিনি অবশ্যই আমাদের মাঝে বেঁচে থাকবেন তার এই কর্ম সংস্কৃতির প্রবাহের মধ্য দিয়ে। আমিও তার বিদেহী আত্মার প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করি। তার আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চায়। শুনছিলেন সাক্ষাৎকার। অরূপ মণ্ডলের সাথে আলাপচারিতে ছিলেন বেতার বন্ধন আহ্বায়ক বাবলু কুমার সিনহা, আর যার গান শুনছেন তিনি হলেন পর্ণা ঢালি। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আপনি আছেন, শুনছেন অনুষ্ঠান। শ্রেয়ন্তী মুখার্জি রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুনছেন নিজামুদ্দিন রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সুব্রত চক্রবর্তী রয়েছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ঝুমা মুখার্জি রয়েছেন, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। হিমাংশু বাবু রয়েছেন, রাজকুমার নাথ রয়েছেন সুদীপন গাঙ্গুলি রয়েছেন, সোমেন ব্যানার্জি রয়েছেন আপনিও। আপনাদের সবাইকে নিয়ে কিন্তু চলছে অনুষ্ঠান বেতার বন্ধন আয়োজিত একলা রাতে তোমার সাথে, আর আপনার সাথে রয়েছে আমি, আপনার বন্ধু সত্যজিৎ। আজকে চলছে কিন্তু বিষয় সেরাদের সাক্ষাৎকার শোনাবো আপনাদেরকে। অরূপ দত্ত শুনলাম, এই মুহূর্তে শুনবো আরও একজনের সাক্ষাৎকার, আশিস দার। তবে তার আগে
তার আগে আপনাদের আবারও বলে রাখি, আজকের বিষয় কিন্তু রয়েছে একটু অন্যরকম। কারণ আজকে যদি আপনি শোনাতে চান, যদি আপনার যে কোনো লেখার 8 থেকে 10 লাইন যদি আমাদেরকে শোনাতে চান, ভাগ করে নিতে চান আমাদের সাথে, তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন 9647968595-এ। সঙ্গে রইলাম কিন্তু আমি আপনার বন্ধু সতীশ। আর অবশ্যই কিন্তু চলে আসুন, আপনার ফোনের অপেক্ষায় কিন্তু রয়েছি আমি। আরও একটা বিশেষভাবে বলতে হয়, কারণ গত মাসে আমরা একটা চিঠি ওভারলুক করেছি, মিস করে গেছি। ওনার চিঠিটা কিন্তু রয়েছে, ওনার লেখাটা কিন্তু শোনাবো আপনাদেরকে। উনি লিখেছিলেন ফেরা বিষয়ের উপর। প্রদীপ কুমার মণ্ডল, ওনার চিঠিটা কিন্তু আমরা মিস করেছিলাম। অনুষ্ঠানে যে কোনোভাবেই হোক আনা সম্ভব হয়ে ওঠেনি। মিস করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তাই ওনার লেখাটি আপনাদের সামনে নতুন করে নিয়ে আসছি, কারণ আমরা চাই সবার লেখা আমাদের অনুষ্ঠানে আসুক। আপনারা অনেকটা শ্রম দিয়ে, অনেকটা চিন্তা ভাবনা দিয়ে এক একটা লেখাকে সৃষ্টি করেন, আর সেই লেখাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসাই তো আমাদের আসল কাজ। তাই এই মুহূর্তে আমাদের প্রদীপ কুমার বাবুর লেখাটি শোনাবো আপনাদেরকে। উনি লিখেছেন ফেরা বিষয়ের উপর। গ্রাম খান সাহেবাবাদ, থানা সাগর, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছেন আপনি। লিখছেন, জীবন নদীর খেয়া ঘাটে অহরহ চলে ফেরা না ফেরার নিত্য পারাপার। আজ তোমায় এমন এক কথা শোনাই। হারান কাকা ডিঙি নৌকায় মাছ ধরে সংসার চালায়। ঘরে মামরা দুটো ছেলে মেয়ে, পরাণ আর দুর্গা। পরাণ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে, আর দুর্গা ঘর সামলায়। কাজ না থাকায় কয়েকদিন আগে ঘরে ফিরেছে পরাণ। হারান কাকার শরীরটাও খুব খারাপ, তাই আজ ভোর ভোর ডিঙি নিয়ে নৌকায় বেরিয়ে যায়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, ফেরার নাম গন্ধ নেই। দেখে দুর্গা বলে, দাদা দাদা, এখনো ফিরল না কেন? তাই শুনে হারান কাকার চোখে মুখে ফুটে ওঠে উৎকণ্ঠার ছবি। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নামে, পাখিরা বাসায় ফিরে, সারা আকাশ জুড়ে ফিরে আসে তারার দল। জোনাকিরা গাছে গাছে মালা গাঁথে। ঝাউ গাছটার ফাঁক দিয়ে শুক্লা পঞ্চমীর চাঁদ উকি দেয়। ঝিঝির ঝিল্লির ডাক নিঝুম রাতের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে দূর থেকে দূরে। পাশের অশ্বত্থ গাছটায় পেঁচা ডেকে ওঠে। হারান কাকা ডাক দেয়, পরাণ পরাণ, এলি বাপ। দুর্গা দরজার দিকে দৌড়ে যায়, দেখে বাইরে দাঁড়িয়ে পরাণ। দাদা দাদা ফিরেছে, হাঁক দেয় দুর্গা। হারান কাকা বিছানায় উঠে বসে। পরাণ, কোথায় ছিলি বাপ? মাছ নিয়ে পাশের গায়ে হেঁটে গেছিলুম। মাছ বেচে সব গুছিয়ে ঘরে ফিরব, হঠাৎ কয়েকজন এসে আমার পথ আটকায়। হাটের এক দোকান নাকি চুরি হয়েছে।
অচেনা আমায় দেখে তাদের সন্দেহ, এর সাথে হয়তো আমার চোখ। যতই বলি আমি কিছু জানি না, ততই ওরা কিল চড় মারতে থাকে। ভাগ্যিস ভাগ্যিস গাঁয়ের মাস্টার বাবু এসে পড়ে, তার কথাতেই তো ওরা আমায় ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে কেন এমন হয়? আমরা গরিব বলে? হাও মাও করে কেঁদে ওঠে পরাণ। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাকা, হ্যাঁ রে বাপ, আমরা যে গরিব, বড্ড গরিব। আমাদের সত্যিটা এত সহজে কে বিশ্বাস করে বল? পরাণ রে, চারিদিকে যে আজ ঘোর অন্ধকার। তবে দুঃখ করিস না, দেখিস এই অন্ধকার ঠিক কেটে যাবে। সত্যের জয় একদিন হবেই হবে। আবার ফিরে আসবে রোদ ঝলমলে এক নতুন সকাল। এই স্বপ্ন মাখা স্বপ্নের একটা আকাশের অপেক্ষায় চিঠি শেষ করেছেন প্রদীপ কুমার মণ্ডল, গ্রাম ও ডাকঘর, খান সাহেব আবাদ, থানা সাগর, দক্ষিণ 24 পরগনা থেকে। শুনছেন আপনি শুনছেন শাশ্বতী ঘোষ রয়েছেন সৌমিত্রা মণ্ডল রয়েছেন, কানন কুমার মুখার্জি রয়েছেন। শুনছেন অনুষ্ঠান। স্বাগত আপনাদের প্রত্যেকেই, কারণ আপনাদের নিয়ে চলছে অনুষ্ঠান এক জমজমাট আসর। আজকে কিন্তু সেরা 3 জনকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি। আর তারই সাথে একটা বিষয় রেখেছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা ফোন লাইনে আসতে পারেন। বিষয়টি হচ্ছে আপনার সৃষ্টি থেকে, আপনার লেখা থেকে, যে কোনো লেখা থেকে 8 থেকে 10 লাইন কিন্তু আজকে আপনি আমাদের শোনাবেন ফোন লাইনে এসে। ফোন নাম্বারটি জানেন, তবুও বলে দিচ্ছি, 9647968595 আসুন আর আপনার লেখা থেকে 8 থেকে 10 লাইন কিন্তু আমাদের শোনান। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে তাহলে আবারও যাই সেরাদের দলে। এখন যার সাক্ষাৎকার আমরা শোনাবো তিনি হলেন আমাদের আশিসদা। ওনার সাক্ষাৎকার আমরা শোনাবো। আর আপনারা জানেন আলাপচারিতায় ছিলেন বেতার বন্ধনের আহ্বায়ক বাবলু কুমার সিনহা, উনি কিন্তু আলাপচারিতা আছেন। তাহলে আসুন আমরা আশিস চক্রবর্তী সাক্ষাৎকারটি শুনে নিই। আমরা যাব, শুনবো তার সাক্ষাৎকার। আপনারা অবশ্যই ফোন লাইনে আসতে পারেন। হ্যাঁ, রয়েছেন আমাদের সাথে রাজ কিশোর ভট্টাচার্য রয়েছেন পাপিয়াদি রয়েছেন। শুনছেন অনুষ্ঠান। স্বাগত আপনাদেরকে। বেতার শ্রোতা সংগঠন বেতার বন্ধন আয়োজিত বিশেষ অনুষ্ঠান পত্র সাহিত্য বা পত্র সমৃদ্ধ অনুষ্ঠান। আপনারা জানেন আকাশবাণী কলকাতার পত্র সমৃদ্ধ যে অনুষ্ঠানগুলো আছে তার মাঝখান থেকে যেগুলোতে অনেক চিঠিপত্র আসে, অথচ সময়ের অভাবে বা অন্যান্য কারণে সব চিঠি পড়া হয়ে ওঠে না। তা আমরা বেতার বন্ধনের পক্ষ থেকে আপনাদের এই বেতার আবেগকে সম্মান জানিয়ে এই অপঠিত চিঠিগুলো নিয়ে অনুষ্ঠান করছি। তেমনি করে অক্টোবর মাসে অনুষ্ঠান সেজেছিল রসিক যে জন, যদি আরেকবার বাঁচি এবং স্বাদ আর সাধ্য, এই 3টে বিষয় নিয়ে। তার মধ্যে রসিক যে জন এই বিষয়ে যিনি সেরা হয়েছিলেন তার সাথে আমরা আলাপচারিতায় মিলিত হব। সেরা হয়েছিলেন সম্মাননীয় আশিস চক্রবর্তী।
আপনাকে দাদা অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ পিতার বন্ধনকে এবং আপনাকেও। হ্যাঁ দাদা, আপনার শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম। আপনি কেমন আছেন বলুন? মোটামুটি আছি। ওই 16ই সেপ্টেম্বর একটা দুর্ঘটনায় অবাক ব্যাপারটা, নিরীহ পথচারী ছিলাম। সেই নিরীহ পথচারী রাস্তা ক্রসিং করতে গিয়ে অনেক বাইক দুর্ঘটনায় পড়বে, এটা তো প্রত্যাশা করা যায় না। যাই হোক, অ্যাক্সিডেন্টে কলিঙ্গতে গিয়েছিলাম, ডান পাটা অপারেশন হয়েছে, এখন মোটামুটি ভালো আছি। আগামীকালই কলিঙ্গতে যাব। সত্যি দুর্ভাগ্যজনক। আসলে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের দুর্ঘটনার কবলে পড়তে হয়। দাদা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে আমরা কামনা করি বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও। এবারে দাদা, একটু জানতে ইচ্ছে করে, আপনার যদি আপত্তি না থাকে, আপনার পেশা সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। পেশা বলতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা, অন দা ভার্চ অফ রিটায়ারমেন্ট। ঠিক 3 বছর পরে এই নভেম্বরই অবসর নেব, 2026-এ। আসলে শুরু হলেই তো শেষ হয় দাদা। সূর্যের যেমন করে উদয় আসে তার অস্ত আছে, প্রকৃতির নিয়মকে মেনে নিতে হয়, তেমনি করে আমাদের কর্মজীবনে প্রবেশ করলে আনুষ্ঠানিক একটা বিরতি থাকতে হয়। যদিও জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হয়, তারপরেও একটা আনুষ্ঠানিক বিরতি থাকে। যাই হোক, আমাদের পত্র বন্ধুরা সবাই বা শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন তারা শুনতে পেলেন আপনার প্রতিক্রিয়া। এবারে যাব দাদা, আসলে অনেকেই অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, অথচ লেখালেখি বা এই পত্র সাহিত্যে তেমন আগ্রহী নন। তা আপনি একজন এত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানে স্বাভাবিকভাবে একটা অনুভূতি করা যায় যে অনেক ঝামেলার মধ্যে থেকে থাকতে হয়, তারপরে আপনি নিয়ম করে লেখেন। লেখালেখির অনুপ্রেরণা পান কোথা থেকে? এমনি বাল্যকাল থেকেই লেখা একটা কি বলে স্বতঃস্ফূর্ত অনুভূতি ছিল। প্রায় 9-এর দশক থেকে, তখনও আমি স্কুলে শিক্ষকতা শুরু করেছি। তো এই পত্র সাহিত্য দিয়ে কিন্তু আমার লেখা জগতে শুরু। 9-এর দশকে প্রায় 95 সালের দিকে প্রাত্যহিকীতে প্রথম চিঠি আমি পাঠিয়েছিলাম আড্ডা, আচ্ছা পোস্ট কার্ডে। আচ্ছা আচ্ছা। সেই চিঠি পঠিত হওয়ার পর থেকে আমি প্রাণিত হলাম। তারপর থেকে প্রাত্যহিকীতে প্রায় 2002 বা 3 সাল পর্যন্ত লিখছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে মাঝখানে কিন্তু বেশ এক্সিকিউটিভ কাজে থাকার জন্য আমি বন্ধ করে দিলাম। তারপরে যে 18 সাল থেকে, করোনা জাস্ট আগে থেকে আর কি, যে শুরু করলাম, সেটা হচ্ছে কি বলা যাবে, শুধু আর আকাশবাণী গীতাঞ্জলিতে আর থাকলাম না, সমস্ত আকাশবাণীর চ্যানেলে পত্র সাহিত্যের অনুষ্ঠানে, এছাড়া আপনাদের বেতার বন্ধন যেখানেই দেখতে পাচ্ছি পত্র সাহিত্যের অনুষ্ঠান, সেখানেই চিঠি লিখি। তাছাড়াও অনুগল্পের আসরে বা কিংবা প্রত্যাশার মতো বিজ্ঞাপনীয় যে নাটকের অনুষ্ঠানে নাটক লেখা, গল্প লেখা, এগুলো করি। আর টুকটাক কবিতা লিখেও ফেসবুকে দেশ পত্রিকায়। বাহ, ভালো লাগলো দাদা শুনে। নিশ্চয়ই ভালো আমাদের বন্ধুদেরও লেগেছে। আমাদের বক্তব্য হচ্ছে, আপনি প্রথম থেকেই আমাদের রেডিও যে শ্রোতা সংগঠন বেতার বন্ধন, তার চিঠিপত্রের অনুষ্ঠান শুরু হয় সম্ভবত মে 2020 থেকে। তা সেখান থেকে আপনি নিয়ম করে লিখছেন, এবং আমি যদি ভুল না করে থাকি, ইতিপূর্বেও আপনি সেরা হয়েছেন, আর এবারেও সেরা। আপনার অনুভূতি কি আমরা জানতে পারি? অনুভূতি বলতে, যখন করোনা প্রিয়, যখন আকাশবাণীর চ্যানেলগুলো বন্ধ, বেশ মনে পড়ে আপনাদের বেতার বন্ধনে প্রথম চিঠি পাঠিয়েছিলাম। মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে একটি লেখা চাওয়া হয়েছিল। আচ্ছা। ওই লেখা পাঠালাম। তখন আমার ফেসবুক ছিল না, আমার মেয়ের ফেসবুকে, আমি ফেসবুকে অ্যাকাউন্টে তখন খুলি। আচ্ছা। মেয়ের ফেসবুক সুতপা চক্রবর্তীর অ্যাকাউন্টে আমি প্রথম যে শুরু করলাম এই মহানায়ক উত্তম কুমারের লেখা থেকে। তারপর থেকে বোধহয় 81 লেখা বাদ দিয়ে 15 লেখাটাই বাদ দিই। প্রায় অন্তত পক্ষে এখন যা মনে হচ্ছে 50 বেশি পেরিয়ে যাবে। ইদানিংকালে বেতার বন্ধন তো আপনারা বিষয় তো
গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অপঠিত চিঠিগুলো পাঠ করেন, কিন্তু দীর্ঘদিন ধরে 20 সাল থেকে তো আমরা নতুন বিষয় আমরা নতুন বিষয় দিতেন, তাতেও লিখেছি। এবং বেতার বন্ধনের যে এই যে থেকে যে উপকৃত, যে সেই সময় আমরা লেখার কোনো মাধ্যম পেয়েছিলাম না, কিন্তু সেটাই একমাত্র বেতার বন্ধন আমাদের সুযোগ করে দিয়েছিল। আর এখনো আমি সময় পেলে অন্তত পক্ষে বেতার বন্ধনের খুব সময় দিতে পারি না, এরকম দুঃখিত, তবুও চিঠিগুলো প্রেরণের কাজটা করি। দুই একটা হয়তো বাদ দিয়ে যায়। হ্যাঁ, সেটা সমস্ত বিষয় সবাই দিয়ে নয়, বা ভালো লাগা থাকে না। তারপরে আমরা মূলত আপনাকে সাক্ষী রেখেই বলি যে হয়তো করতাম না এই অপঠিত চিঠি নিয়ে অনুষ্ঠান করতাম না, কিন্তু বেশ কিছু মানুষ বলেছেন যে এখন তো রেডিও খুলে গেছে, তা স্বাভাবিকভাবে নতুন বিষয় আপনারা দিলে আমাদেরকে আবার সেটা মাথায় ঠিক করে লিখতে হয়, সময় যায়, তার চেয়ে আপনারা বঞ্চিতদের জন্য কিছু করুন না। এই একটা, যেমন আমি আপনার মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার করি, প্রস্তাব আসে প্রথমত মোহাম্মদ মহসিনদার কাছ থেকে, তারপরে ওইটা আমি মাথায় নিই এবং দেখলাম যে আপনাদেরও শুভেচ্ছা, আপনাদের সক্রিয়তা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে উৎসাহিত করেছে। দাদা, আমাদের উদ্যোগ কেমন লাগে আপনি তো বললেন, যে প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে শেষ করব, এই যে আপনার রসিক যেজন, আমাদের সম্মাননীয় বিচারক মন্ডলীরা আপনাকে সেরা সেরা নির্বাচন করেছেন, তা সেক্ষেত্রে এই রসিক যেজন লিখতে গিয়ে আপনার কিছু অনুভূতি, এইটা দিয়ে আমি শেষ করব। রসিক যেজন, আসলে ব্যাপারটা দেখেছি, আমরা যে যুগে বসবাস করি এটাকে বলা যায় অবসাদের যুগ, এই যুগ ডিপ্রেশন, এইরকম একটা যুগে যে আমরা রসিকতা করতে ভুলে গেছি, ঠাট্টাই আর কি ভুলে গেছি। অথচ ডাক্তারবাবুরা বলেন যে হাসলে নাকি হার্ট ভালো থাকে। ঠিক ঠিক ঠিক। আর আমাদের যে ঠাকুমা, দিদিমা বা দাদু, বৌদিরা এখন আমাদের আর ঠাট্টাই কেউ করে না, কেননা আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছি। নিশ্চয়ই। তার মধ্যেও যাই হোক, এই যে বিষয়ে রসিক যেজন, এই বিষয়ে যে গীতাঞ্জলি প্রচার তরঙ্গকে আমি ধন্যবাদ জানাই। শুধু গীতাঞ্জলি প্রচার তরঙ্গ নয়, বিভিন্ন জায়গাতেও এই নিয়ে এই চিঠি চাওয়া হয়েছে এই বিষয় নিয়ে, তাই এই বিষয়ে লেখা কিন্তু আমি ইচ্ছাও আমার প্রবল। আর আমার এই বর্তমান চিঠিতে যে বিষয়টা দেওয়া আছে, আমার বন্ধু, সত্যিকারের যে কানাই বলে এক বন্ধু, এবং ও এত রসিক, ও কথায় কথায় রস সৃষ্টি করতে পারে, ও সঞ্চার করতে পারে, যেটা আমি চিঠিতে আমি উল্লেখ করেছি। এবং শুধু কানাই নয়, তার সঙ্গে রবীন্দ্রনাথের কথাও ওটা উল্লেখ করেছি দেখবেন চিঠিতে, এবং আরো একটি উল্লেখ করেছি। এগুলো কিন্তু বাস্তব, একটুও কিন্তু কল্পিত নয়। আর আমরাও দেখি তো এখনো কিন্তু রসিকতা কিন্তু উবে যায়নি। আর আমরা যদি নতুন করে আমরা একটু রসবোধের সঞ্চার আমরা করি এবং আমরা একটু হাসি, একটু ঠাট্টা, ইয়ার্কি, হিউমার ওইটের মধ্যে থাকি, নিশ্চয়ই ভালো থাকবো। ঠিক কথা। আপনাকে সাক্ষী রেখে আমি একটা 2 লাইনের কবিতা বলি। ও আ ক খ ভুলে গেছি, ও আ ক খ ভুলে গেছি, ভুলে গেছি কার পর হসন্ত, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। হ্যাঁ, খুব সুন্দর কথা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের। নিশ্চয়ই নিশ্চয়ই, ধার করেই বললাম। ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন। আপনি তো প্রাসঙ্গিক বললেন কালকের ডক্টর চেকআপে যাচ্ছেন, আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি বেতার বন্ধনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নমস্কার জানাই। আমিও নমস্কার জানাই এবং বেতার বন্ধনকে অশেষ ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আপনাকে সাক্ষী রেখেই আবার বলি যে আগামী 28শে জানুয়ারি বেতার বন্ধন মিলন উৎসব হচ্ছে কলকাতায়। আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং আমাদের দেওয়া ছোট্ট উপহার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালাম। নিশ্চয়ই চেষ্টা করব, আশা করি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, গত বছর আপনি আসতে পারেননি, যদিও কথা হয়েছিল, আপনাদের স্কুলের একটা অনুষ্ঠান ছিল আর আমরাও। পরীক্ষা
অনুষ্ঠান। ঠিক 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 তাই। এবছর নিশ্চয়ই সাক্ষাৎ হবে, এইটুকু আশা নিয়ে আপনাকে নমস্কার জানাচ্ছি। বেতার বন্ধন ত্রয়োদশ বার্ষিক মিলন মেলা 2024 আয়োজনে বেতার বন্ধন পরিবার। আগামী 28শে জানুয়ারি 2024 রবিবার কলকাতা সেন্ট্রাল এভিনিউ বউবাজার থানার সন্নিকটে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত রেডিও প্রেমী বন্ধুদের পরিচিতি পর্ব। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আমাদের দ্বাদশ বার্ষিক মুখপত্রের আত্মপ্রকাশ। এছাড়াও সারা বছর অনুষ্ঠিত চিঠিপত্র, ফেসবুক কুইজ বিজয়ী সহ রেডিও প্রেমী বিশেষ বন্ধুদের পুরস্কার প্রদান। হই হুল্লোড়, টিফিন, দুপুরে আহারাদির সুবন্দোবস্ত আছে। সবশেষে সঙ্গীত আবৃত্তি পরিবেশন চলবে শেষ পর্যন্ত। এ বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে: 9830714744। আবার বলছি 9830714744। এছাড়াও 9830567111। আবার বলছি 9830567111। এছাড়াও যোগাযোগ করতে পারেন 9851389736। আবার বলছি 9851389736। প্রতি বছরের মতো এবারও আপনাদের সবার উপস্থিতিতে মুখরিত হোক বেতার বন্ধন ত্রয়োদশ মিলন মেলা। শিল্পী মালিনী গঙ্গোপাধ্যায়। শুনছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাকে, আপনি হলেন জাকির হোসেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। রয়েছেন শর্মিলা মাঝি, রয়েছেন স্বাগত আপনাকে। স্বপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন স্বাগত আপনাকে। সর্বাণী ব্যানার্জি রয়েছেন স্বাগত আপনাকে। পুষ্পা সাঁতরা রয়েছেন দিদি, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। শুনতে থাকুন আর সঙ্গে রাখুন বেতার বন্ধনের অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। রয়েছেন যাদবেন্দ্র বাবু, রয়েছেন বিশ্বনাথ বাবু, রয়েছেন সিদ্দিকদা, রয়েছেন অনিদাদি। আপনাদের সবাইকে স্বাগত। শুনতে থাকুন আর সঙ্গে রাখুন অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। আছে
বন্ধন ত্রয়োদশ বার্ষিক মিলন মেলা 2024 আয়োজনে বেতার বন্ধন পরিবার। আগামী 28শে জানুয়ারি 2024 রবিবার কলকাতা সেন্ট্রাল এভিনিউ বউবাজার থানার সন্নিকটে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত রেডিও প্রেমী বন্ধুদের পরিচিতি পর্ব। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আমাদের দ্বাদশ বার্ষিক মুখপত্রের আত্মপ্রকাশ। এছাড়াও সারা বছর অনুষ্ঠিত চিঠিপত্র, ফেসবুক কুইজ বিজয়ী সহ রেডিও প্রেমী বিশেষ বন্ধুদের পুরস্কার প্রদান। ওই হুল্লোড়, টিফিন, দুপুরে আহারারির সুবন্দোবস্ত আছে। সবশেষে সঙ্গীত আবৃত্তি পরিবেশন চলবে শেষ পর্যন্ত। এ বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9830714744। আবার বলছি 9830714744। এছাড়াও 9830567111। আবার বলছি 9830567111। এছাড়াও যোগাযোগ করতে পারেন 9851389736। আবার বলছি 9851389736। প্রতি বছরের মতো এবারও আপনাদের সবার উপস্থিতিতে মুখরিত হোক বেতার বন্ধন ত্রয়োদশ মিলন মেলা। একদমই তাই, আমরা কিন্তু অনেক অপেক্ষায় রয়েছি সেই দিনটার জন্য। 28শে জানুয়ারি কিন্তু রয়েছে সেই বিশেষ দিন, আর সেখানে কিন্তু আমি, আপনি, আমরা সবাই মিলে মিশে এক হয়ে যাব এক মিলন মেলায়। কি আপনি আসছেন তো? আমি কিন্তু আসছি ঠিক সকালবেলায়, আপনিও চলে আসুন। আর সেদিন কিন্তু গল্প রয়েছে, ছবি রয়েছে, রয়েছে আপনাদের জন্য অনেক 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 উপহার। আর হ্যাঁ, উপহার কিন্তু শুধুমাত্র যারা সেরা সেরা যারা কুইজ বিজয়ী তাদের জন্যই নয়, আপনাদের সবার জন্যই কিন্তু রয়েছে টুকটাক ছোটখাটো বিভিন্ন রকমের উপহার। তাহলে আপনাদের প্রত্যেককেই জানাই সেই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ। আপনি কিন্তু আসছেন, এটা কিন্তু ধরিয়ে নিচ্ছি। যিনি এই মুহূর্তে শুনছেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি কিন্তু আসছেন, দেখা হচ্ছে আপনার সাথে আমার, অর্থাৎ সত্যজিতের। আর শুধু কি আমার সাথে দেখা হবে? আমার সাথে নয়, আরো অনেকের সাথেই কিন্তু দেখা হবে, গল্প হবে। আর আপনাদের যাদের ফোন নাম্বার নেই তাদের তো ফোন নাম্বার নিয়ে নিতে হবে। তো কি গল্প করতে হবে তো, নাকি হোয়াটসঅ্যাপ করতে হবে? তো যাই হোক, সেসব অনেক গল্প রয়েছে, আসতে হবে তো অনুষ্ঠানে। চলে আসুন, কিন্তু আপনাদের জন্যই কিন্তু অপেক্ষায় রয়েছি সেই দিনটাতে। চলে আসবেন ঠিক 28শে জানুয়ারি 2024। আর এই মুহূর্তে যাব আমরা শ্রেয়ন্তীর সাক্ষাৎকারে। আমাদের বাবলু কুমার সিনহা কিন্তু ওনার সাক্ষাৎকার নিয়েছেন। আসুন, চলুন একটু ঘুরে আসি, কি গল্প শোনাচ্ছেন আমাদেরকে আমাদের সেরা সেরা পত্রকার শ্রেয়ন্তী মুখার্জি। বেতার শ্রোতা সংগঠন বেতার বন্ধন আপনাদের রেডিও আবেগকে সম্মান জানিয়ে বেশ কয়েক মাস ধরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেটা হলো এরকমই যে বেশ কিছু আকাশবাণীর অনুষ্ঠান আছে যেখানে অজস্র চিঠি আসে, কিন্তু সময় অভাবে বা অন্য অন্য যে কোনো কারণে হোক না কেন সব পাঠ হয় না। তা যেগুলো অপঠিত থেকে যায় কিংবা প্রাপ্তি স্বীকারটুকু হয়, সেইটুকু সান্ত্বনা নিয়ে আমাদের পত্রবন্ধুরা যখন মন খারাপের জায়গা তৈরি হয় তাদের, তখন বেতার বন্ধন উদ্যোগ নিয়েছে সেই অপঠিত চিঠিগুলো নিয়ে আমাদের অনুষ্ঠান করতে। তা আমরা অনুষ্ঠান করছি অক্টোবর মাসে। সেরকম 3টে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম। রসিক যে জন, যদি আর একবার বাঁচি, সাধ আর সাধ্য। যদি আর একবার বাঁচিতে যতগুলো চিঠি আমাদের দপ্তরে এসে পৌঁছেছিল, তার মধ্যে আমাদের সম্মাননীয় বিচারক মণ্ডলীরা যাকে সেরা সেরা নির্বাচন করেছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি হলেন শ্রেয়ন্তী মুখার্জি। শ্রেয়ন্তী, অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ বেতার বন্ধনের পরিবারের সবাইকে এই সুন্দর সুযোগটা দেওয়ার জন্য এবং আমাকে নির্বাচন করার জন্য আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্রেয়ন্তী, গলা দেখে মনে হচ্ছে বয়সটা অনেক কম। আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, কোনো
কোনো অসুবিধা নেই, আপনি বলতেই পারেন। আচ্ছা, ধন্যবাদ। তা যাই হোক, সেরদিকের কাছে জানতে চাইবো যে যদি আপত্তি না থাকে তাহলে পেশাগতভাবে কি করো? আমি উচ্চ মাধ্যমিকের পরে প্রথমে জুওলজি অনার্স নিয়ে বোলপুর কলেজে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। তারপর 2 বছর পরেই কি একটু পারিবারিক সমস্যা আছে এবং সবাই বলে যে না, চাকরি পাওয়াটা খুব দরকার, হ্যাঁ। তো এমন কিছু লাইনে যা যাতে চাকরি পাবে। তো আচ্ছা সেই সময় আমি নার্সিং করি, বিএসসি নার্সিং ভর্তি হই। আচ্ছা তারপর বিএসসি নার্সিং কমপ্লিট করার পর স্টাফ নার্স হিসাবে জয়েন করি। কোভিড এর টাইমে আমি 2-2.5 বছর চাকরি করার পরে বর্তমানে আমি এমএসসি নার্সিং কমপ্লিট করে একটি কলেজে টিউটর হিসাবে কাজ করছি। আচ্ছা আচ্ছা। সেটা কি শান্তিনিকেতনে? না, আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আচ্ছা বিয়ে হয়েছে দুর্গাপুরে। আচ্ছা। বর্তমানে আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমি পুনেতে রয়েছি। পুনেতে? তাহলে কর্মটাও সেখানে, মানে নিজের কাজটাও সেখানে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমার কাজও এখানেই করছি। আচ্ছা। সত্যিকারে একজন সেবিকা, এবং কোভিডের সময় যখন আমরা সবাই ঘরবন্দি, আমরা সবাই কি বলবো, বাড়িতে লোক এলো, আমি তো অন্তত আমার ভাইরা এলো তাদেরকে বাইরে বসিয়ে রেখেছি। সেই জায়গা থেকে এই যে যে একটা লড়াই, বাঁচানোর লড়াই এবং বেঁচে থাকার লড়াই, এটা নিয়ে তোমরা কাজ করেছো। এর জন্য তোমার মাধ্যমে সমস্ত ডাক্তারকুলকে এবং নার্স যারা কাজ করেছেন তাদেরকে সবাইকে স্যালুট। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, আসলে পরিস্থিতি আমাদেরকে হয়তো এই ধরনের অনেক নিষ্ঠুর ব্যবহারের মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছি। কারণ শুধুমাত্র তাই নয়, কারণ আমরা সেই মুহূর্তে এমনও দেখেছি মা বাবা মারা গেছেন এবং ফ্যামিলি রিলেটিভ কেউ আসেনি, বডি পড়ে আছে 1 মাস 2 মাস, অ্যান্ড গভর্নমেন্টের হাতে সমস্ত কিছু। তো এটা পরিস্থিতি মানুষকে বাধ্য করেছিল কিছু নিষ্ঠুর ব্যবহার, আর আমাদের দিক থেকে আমরা একটু অমানবিক হয়ে পড়েছিলাম আর কি। না না, তা না করলে উপায় তো নেই, উপায়ন্তর নেই। না, মানে পরিস্থিতি আমাদেরকে করতে বাধ্য করেছিল, আমরা কেউই মন থেকে চাইনি হয়তো। বা কেউ এলে তাকে স্যানিটাইজ করে কোন রকম মাস্ক পরিয়ে তারপর বাড়িতে ঢুকাতে হয়েছে, বা আমাদেরকেও বেরোতে হয়েছে সেরকম ডিস্টেন্স মেনটেন। হ্যাঁ হ্যাঁ, একদম। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ এরকম একটা কোভিড বা দুরারোগ্য পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসার জন্য। একদমই, আমরা এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছি। এটা একটা ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গলে থাকবো, কিন্তু সেটা পরিস্থিতির ইয়েতে হয়নি। অনেক টাইম হয়ে যায় কি, মানুষের জীবনে অনেক কিছুই হয়ে ওঠে না। তো সেই থেকে আমার একটা ইচ্ছা ছিল যে না, নিজের মতো এরপরে যেন সুযোগ হলে সেই পরিস্থিতির মধ্যেও নিজেদের ইচ্ছাটাকে যেন আমরা পরের জন্য বাঁচিয়ে রাখতে পারি। যদি আরেকবার বাঁচি, যেন নিজের মতো করে বাঁচাবো। খুব সুন্দর বিশ্লেষণ, খুব ভালো লাগলো। আচ্ছা, বেতার বন্ধন এই যে অপঠিত চিঠি নিয়ে অনুষ্ঠান করছে, হ্যাঁ, এটা আমরা দুটো দিক লক্ষ্য করে করছি। প্রথমত কথা, কর্মব্যস্ততার সময়ে যারা পত্র সাহিত্যকে ভালোবাসে অথচ যে কোনো কারণে হোক না কেন অনুষ্ঠানগুলোতে চিঠিপত্রটা পাঠ হচ্ছে না, বঞ্চিত হচ্ছে, তাদেরকে সেটাকে যাতে নতুন করে আর বিষয় দিয়ে আমরা এটাকে আর তার সময়টা না কেড়ে নিয়ে এটাকে আমাদেরকে ফরওয়ার্ড করলে আমরা সেটাকে সম্মান জানাচ্ছি। এই যে উদ্যোগ, একটা টিম, বেতার বন্ধন টিম, অন্তত 15 থেকে 16 জন কাজ করে এটাই, প্রায় 10 জন বাচিক শিল্পী এবং সম্পাদনায় আছেন 2 জন, আমরা গ্রন্থনায় 1 জন, এটাকে আবার সহযোগিতা করছেন আরেকজন, এবং 2 জন হচ্ছেন মেন অ্যাঙ্কার, মানে যাকে বলা যাবে FG বলতে পারি আমরা, ফেসবুক জকি। এই যে টিম কাজ করছে, এই উদ্যোগটা কেমন লাগে? খুব ভালো উদ্যোগ। কারণ আমি যখন দেখি তখন অনেকে তাদের একটা দুঃখ প্রকাশ করেন যে আমি এতদিন ধরে চিঠি পাঠাচ্ছি কিন্তু আমার চিঠি পড়া হয় না। সবসময় এমন নয় যে ওনারা চিঠি পড়ে সবসময় বিচারের মাধ্যমেও একটা কথা, দ্বিতীয়ত টাইমিং খুব কম থাকে। তো ওই মুহূর্তে যেখানে 100, 200, 300 চিঠি যায়, সেখানে সব চিঠি পড়া হয়ে ওঠে না। সেই জায়গা থেকে যদি আমরা সেই চিঠিগুলো অন্য কোথাও কেউ পড়লে, প্রথমত চিঠি লিখলেই তো হয় না, কেউ পড়লেই সেই চিঠিতে প্রাণ খুঁজে পাওয়া যায়। যখন কেউ পড়ে তখনই আমাদের ভালো লাগে শুনতে। তো সেই সুযোগটা যদি আমরা বেতার বন্ধনের মধ্যে দিয়ে
পাচ্ছি, তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা, আমাদের খুবই ভালো লাগার জায়গা যে না কোথাও। আর আরো একটা বিষয় যে আপনি বললেন যে সেম বিষয় আমরা রাখছি, একদমই তাই। একটা মানুষ এবং আমি হয়তো আমার যারা পত্র পাঠান তাদের মধ্যে আমি হয়তো সব থেকে ছোটও হতে পারি, কিন্তু কথা হচ্ছে যে তারা এত পরিস্থিতির মাধ্যমে, আপনারা যারা এই পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছেন, তারা কত সময়ের মধ্যে সময় বাঁচিয়ে যে এই উদ্যোগটা নিচ্ছেন। আর ওই বিষয়ের মধ্যে লেখার মাধ্যমে কি আমরা আমাদের সময় আর আলাদা করে ভাবার দরকার হয় না, যেহেতু লেখা চিঠি থাকে আমাদেরও পাঠাতে সুবিধাও হয়। আর আমাদের একটা ভালো লাগা থাকে যে ঠিক আছে এখানে তো পড়লো, কারো কণ্ঠে তো আমাদের চিঠিটা একটা প্রাণ খুঁজে পেল, এর মধ্যে একটা অসম্ভব ব্যাপার ভালো লাগা, ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয়ত আমি অবাক হয়ে যাই যে আমরা এখনকার দিনে এত বেশি ব্যস্ত, মানে হয়তো ব্যস্ত না হয়েও ব্যস্ত, কারণ আমার মনে হয় বিশেষ করে যারা বাইরে থাকে তাদের মধ্যে সবসময় আমরা ব্যস্ত, কিন্তু কোথাও হয়তো টাইম আছে কিন্তু আমরা জানি না টাইমটা ব্যবহার করতে। আমি অনেকজন আছেন আপনি এবং অনেকজনকে আমি লক্ষ্য করেছি, তারা নিজেদের প্রত্যেক দিনের কাজকর্মের মধ্যে দিয়েও আপনারা যেভাবে এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোকে এত সুন্দরভাবে নিয়ে এগিয়ে চলেছেন, সেটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ সবারই তো সংসার আছে, নিজেদের জীবন আছে, নিজেদের রুজি রোজগারের জন্য তো প্রতিদিন বেরোতে হয়, সেখানে অবাক হয়ে যায় প্রতিদিনের রেকর্ডিং পাওয়া, প্রতিদিন নিয়ম মেনে এই জিনিসগুলোকে নিজেদের জীবন থেকে বেরিয়ে গিয়ে আলাদাভাবে করাটা খুব খুব ভালো লাগে। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমার একটাই কামনা, আমার মাঝে মাঝে ইচ্ছাও হয় যে হ্যাঁ এতে যদি আমি আসতে পারি, কিন্তু ওই যে বললাম রুচি রোজগার আমাদেরকে কোথাও একটা জায়গায় আটকে দেয়। কিন্তু এই যে 15-16 মেম্বার, হয়তো তার বেশিও আছেন যারা বিভিন্ন ভাবে এই উদ্যোগটাকে নিয়ে যাচ্ছেন, তারা যে এত সুন্দরভাবে সমস্ত কিছু ত্যাগ করে এর জন্য সময় দিচ্ছেন, এটা একটা বিশাল বড়। হ্যাঁ, আসলে 15-16 মেম্বার শুধু এই চিঠিপত্র বিভাগের সাথে যুক্ত, আরো তো অনেকেই আছেন। এই যে আরো অনেকেই আছেন। হ্যাঁ, আমরা 28শে জানুয়ারি মিলন মেলা করতে চলেছি। আমি যতদূর জানি শ্রীমতীকে আমরা এই মিলন মেলায় পাবো না, কারণ দূরত্ব সময়ের একটা ব্যাপার। এখনই তুমি বলে গেলেও বিশ্লেষণও খুব ভালো লাগলো। তারপরেও আমি আমন্ত্রণ জানিয়ে রাখি, কলকাতা আমাদের সেন্ট্রাল এভিনিউতে 28শে জানুয়ারি মিলন মেলা হচ্ছে। সেখানে আমাদের তোমরা যারা অনেকেই তো লেখা পাঠিয়েছেন, প্রায় 200 মতো লেখা নিয়ে আমাদের পত্র সাহিত্যর দ্বাদশ সংখ্যা প্রকাশিত হতে চলেছে, 12তম সংখ্যা। পত্রিকার উন্মোচন, আলাপচারিতা, খাওয়া দাওয়া থাকছে, হই হুল্লোড় থাকছে। এই মিলন উৎসবে আমি শ্রীমতীকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগাম, এবং আমাদের দেওয়া ছোট্ট উপহার গ্রহণ করার জন্য উপস্থিত থাকতে বলবো। যদিও সেটা এই মুহূর্তে পসিবল বলে মনে হচ্ছে না, তারপরেও না আসলে কি এটাই একটা বিশাল বড় পাওয়া। হ্যাঁ, মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে, তবু এই যে ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো আমাদেরকে একটা অদ্ভুত ধরনের আনন্দ দেয়। এমন নয় সবসময় উপহার নিতে আসতে পারবো, কিন্তু এই যে ভালো লাগা, এই যে কথা বলা, এই যে কেউ আমাদের জন্য আমাদের মনের কথা, আমার এই যে একটা না পাওয়ার অতৃপ্তি থাকে, সেইটুকু যেন সব পূর্ণ হয়ে গেল এর মধ্যে দিয়ে, খুব ভালো লাগবে। আচ্ছা, তারপরে আর একটা কথা কানে কানে বলে রাখি, সেটা তোমার আমার কথা। তোমার বাবার বাড়ি বললে যখন শান্তিনিকেতন, আমরা গত বছর থেকে সেরার সেরা বন্ধু যারা হন তাদের জন্য যে পুরস্কারটা হয়, সেই পুরস্কারটা শান্তিনিকেতন থেকে আসে। আমরা অর্ডার দিয়ে আমার শরীর খুব ভালো লাগলো, এবং এই বছরও আসবে। অবশ্যই যারা উপস্থিত থাকবেন তাদের জন্যই বরাদ্দটা থাকবে, হয়তো যারা উপস্থিত থাকতে পারবেন না, কারণ এটা তো খরচ সাপেক্ষ, খরচ একটা তো চোখ রাঙায়। তো সেই জায়গা থেকে শান্তিনিকেতন থেকে স্পেশাল পুরস্কারই দেওয়া হবে। ওরা তুমি যেহেতু 20 সাল থেকে আমাদের সাথে আছো এবং সেই সময় থেকেই আমাদের সাথে যোগাযোগ, দেবরাজ গায়েনকে নিশ্চয়ই ভুলে যাওনি। অনেকবার মানে ওই ঘটনার পরে আমি মনে হয় বহুদিন লেখা পাঠাইনি। আমার খুব মানে হঠাৎ করে শুনে আমার খুব কষ্ট হয়েছিল। উনি আমার দাদার মতো, কারণ আমি অনেক অনেক ছোট ওনার থেকে। আমার এত ভালো লাগা ছিল, কারণ অনেক ভালো লাগা এমন থাকে যে মানুষটাকে চিনি না দেখি না, তবুও তাদের কাজ
তাদের ব্যবহার দূরে থেকেও তার মধ্যে আমাদের মধ্যে একটা বাহ খুব ভালো মানুষ এরকম একটা মনে হয়। হঠাৎ করে এরকম হওয়াটা আমার খুব খারাপ লেগেছে, কারণ ওনার কণ্ঠে আমার অনেকগুলো চিঠি প্রথম পড়া হয়েছে দেবরাজদার কণ্ঠে। কি বলবো, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও বলি আমি আরো শান্তিনিকেতনে এই সম্প্রতি যাব। হ্যাঁ, ডিসেম্বরের 16 তারিখ খোয়াইয়ের হাট দেখবো, কঙ্কালীতলা কালী মন্দির, এবং আমাদের সত্যজিৎ ভাইয়ের আনন্দধারার যে গ্রুপ, আকাশবাণী শান্তিনিকেতন কেন্দ্রিক আনন্দধারা গ্রুপ, তার একটা বাৎসরিক মিলন উৎসব আছে, সেখানে উপস্থিত থাকবো। ওখানে দেবরাজকে মিস করব। কেন না, খোয়াইয়ের হাটটা দেবরাজ কিন্তু আমাকে দেখিয়েছিল, যেটা সোনাঝুরির হাট নামে পরিচিত। হ্যাঁ, সোনাঝুরির খোয়াইয়ের হাট। তা দাদা চলো ঘুরে আসি। এই কথাটা যখন আমি সেই শাল তলে বেলা ডুবিল, শালের গাছের ধারে মুখে আঙুল দিয়ে ছবি তুলছে, যখন ও বসে আছে, তুমি যাও ঘুরে এসো, যখন আদিবাসীরা নৃত্য করছে, বাউলরা একতারা বাজিয়ে গান গাইছে, সেগুলো যখন আমি দেখবো, আমি জানি না কতটা নিজেকে ধরে রাখতে পারবো। আমি শান্তিনিকেতনে যাচ্ছি, শান্তিনিকেতনের মেয়ের সাথে কথা বললাম, সবাই শান্তিতে থাকুক, এইটুকু আশা করি নমস্কার জানাই। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকেও খুব ভালো লাগলো আমার সাথে কথা বলতে। শিল্পী সুমিত সেনগুপ্ত। শুনলাম অক্টোবরের সেরাদের সাক্ষাৎকারে ছিলেন, আলাপচারিতায় ছিলেন আমাদের বেতার বন্ধনের আহ্বায়ক বাবলু কুমার সিনহা, আর সেরাদের নাম অরূপ মণ্ডল, আশিস চক্রবর্তী, এবং সবশেষে আমরা শুনেছি শ্রেয়ন্তী মুখার্জির সাক্ষাৎকার। আজ একটা বিষয় রেখেছিলাম, বিষয়টি ছিল যে আপনাদের যে কোনো সৃষ্টির 8 থেকে 10 লাইন আমাদেরকে শোনাবেন ফোন লাইনে এসে 9647968595-এ। হয়তো আমরা সাক্ষাৎকার শুনতে শুনতে সেই দিকটা আপনারাও খেয়াল করেননি, আপনারা বোধহয় ওই দিকটা ঠিকঠাক নজরে আনেননি। যাই হোক, এই বিষয় নিয়ে আবারও অন্য কোনো দিন রাখবো, নিশ্চয়ই আপনাদের উপস্থিতি আসবে ফোন লাইনে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন মিল্টন চক্রবর্তী, যুক্ত হয়েছেন দেবকুমার কর্মকার, যুক্ত হয়েছেন শুভঙ্কর বাগচি, যুক্ত হয়েছেন শ্রী উজ্জ্বল সামন্ত, শ্রীপর্ণা চ্যাটার্জি, গৌতম চ্যাটার্জি যুক্ত হয়েছেন, সীমা মণ্ডল যুক্ত হয়েছেন, ভারতী বন্দ্যোপাধ্যায় যুক্ত হয়েছেন শর্মিলা মাঝি যুক্ত হয়েছেন, জাকির হোসেন যুক্ত হয়েছেন অনিতাদি, যুক্ত হয়েছেন যাদবেন্দ্রবাবু, যুক্ত হয়েছেন বিশ্বনাথ মণ্ডল। আজ যেহেতু সময় নেই, একেবারে সময়ের শেষে আমরা এসে হাজির হয়েছি, সেহেতু
আজকের আসর থেকে বিদায় নিতে হবে। যার গান শুনতে শুনতে আসর থেকে বিদায় নেব তিনি হলেন সুমিতা ব্যানার্জি। সে গান আমরা শুনবো, তার আগে বলে রাখি শীতের শুরু হয়ে গেছে, আর শীতের শুরু হয়ে যাওয়া মানে কিন্তু পিকনিক, আনন্দ, আর সেই আনন্দ সেই গল্প তো রয়েছে। আর শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুটা সময় পরেই। একেবারে শেষের দিকে দেখে নেব 9647968595 কে এসেছেন। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সত্যজিৎ দা, নমস্কার। নমস্কার, অনেকদিন পর। বলুন, আছেন কেমন? শীত কেমন ওই দিকটায়? হ্যাঁ, ঠান্ডা আজকে, কুয়াশাটা পড়ছে, আর কুয়াশা পড়ছে মাঝে মাঝে, আর ঠান্ডাটা একটু বেশি আজকে মনে হচ্ছে যেন, কারণ এমনিতেই রোদের পরশটা কম, শীতল পরিবেশ, সকালে সকালে মানে বেশ একটু অন্যরকম পরিস্থিতি। শীত মানে তো একটা অনেক আনন্দ। হ্যাঁ, আজকে মানে তো একটু চুমুকে চুমুকে চমক। হ্যাঁ, বলুন। আজকে কিন্তু সকাল থেকেই মেঘলা একটা আবহাওয়া ছিল আমাদের সবার বোধহয়। হ্যাঁ, প্রত্যেকে এখানেও তাই, আমাদের মুর্শিদাবাদ থেকেও তাই একই অবস্থা, মেঘলা আবহাওয়া। এবং তাদের অবশ্যই যার কারণে ঠান্ডাটা একটু ঝাঁপিয়ে পড়ছে, আর পাশাপাশি মেঘলা হলে একটু কেমন লাগে একটু, তাই না? পরিবেশটা অন্যরকম লাগে। তো সেই কারণে আজকে একটা মনোময় একটা আবহাওয়া ছিল না, একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল। তাই গরম গরম চায়ের চুমুক দিতে কয়েকটা লাইন লিখেছিলাম, একটু আমি কি পাঠ করবো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অনুমতি কি? আপনাদের জন্যই তো অনুষ্ঠান, আপনারা কিন্তু। ধন্যবাদ জানাবো যারা মানে সাক্ষাৎকার, মানে আমি একটু দেরি করে এলাম, মানে সবাইকে খুবই মুখ চেনা যারা সাক্ষাৎকার নিলেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। তারা খুবই কাছের মানুষ আমাদের, ভালো কবি, ভালো লেখেন, আর বেতার তারা স্থান পেয়েছেন, তাদের অত সাক্ষাৎকার সত্যি একটা আলাদা রকম ব্যাপার আছে। সে কারণে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। সত্যি তারা আদর্শ লেখক, এবং বেতার বন্ধন যেভাবে তাদেরকে নির্বাচন করেছে তাদের সাধুবাদ জানাই। সত্যি এটা একটা মানে দারুণ দূরদর্শীর কাজ আর কি। সামনে তো মিলন মেলা, সুতরাং বেতার বন্ধনের মিলন মেলা, মুর্শিদাবাদ বিধানসভা পরিবারের মিলন মেলা, আন্দোলনের মিলন মেলা হয়ে গেল খুব জমজমাট ভাবে। সব মিলিয়ে এই যে শীতের পরশ একটা অন্যরকম, তাই শীতকে নিয়ে চুমুকে চুমুকে চমক একটু হয়ে যায় নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মিল্টন চক্রবর্তী, মানিকনগর থেকে কথা বলছি, মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা। আসলে মেজাজটাকে দেই ফুরফুরে করে, বন্ধু তুমি আমার প্রাণের সাথী, এক চুমুকেই বাহারি চমক, চাপানে আনে তৃপ্তি, ভাবনাগুলোর অনু সাজিয়ে কবিতায় গাঁথে মালা, সে ভাবনাকে দীপ্ত করতে চাঁদে উপহার শব্দে ভর বোলা, দিগন্ত জুড়ে কুয়াশার চাদর ঢেকে দেয় চতুর্দিকে, উষ্ণ আলিঙ্গনে প্রাণ ফিরে পাই যখন ধরা দাও ঠোঁটে এসে, খেজুর গুড়ের চায়ের স্বাদ হৃদয় পান ছোঁয়া, শীত মানে যে নলেল গুড়ের হরেক পদের খাদ্য পাওয়া। একেবারে শেষ লাইনে রয়েছি, ঠোঁটে এসে ধরা দাও তুমি, আহা সুধাময়, চুমুকে চুমুকে চমক তোমায়, কর্মের গতি হয় ছন্দময়। এরকম আজকে লিখেছিলাম। খুব সুন্দর, খুব বেতার বন্ধন আছে সুযোগ দিল, অনেক ধন্যবাদ। আপনার সুন্দর সঞ্চালনা, সত্যি এই চুমুকে চুমুকে চমকের মতনই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। এমন একটি ছিল খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। আজকের অনুষ্ঠানের শেষ ফোন আমরা নিলাম মিল্টন চক্রবর্তী বাবুর। এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনুপ ভট্টাচার্য, স্বাগত আপনাকে। আর আজকের আসর থেকে তাহলে উঠি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সত্যজিৎ। আবারও দেখা হচ্ছে সামনের দিন, সামনের কোনো সময়ে। আর শীতে একটু নিজেদেরকে সাবধানে রাখুন, শরীর মন সুস্থ রাখুন, আপনজনদেরকে সময় দিন, আর অবশ্যই আপনার আশেপাশের
মানুষটিকে, যারা এই মুহূর্তে শীতে একটু অসুবিধার মধ্যে আছে, যদি সম্ভব হয় একটু উষ্ণতার পরশ যদি দেওয়া যায়, আপনি নিশ্চয়ই সেই জন্য হাত বাড়িয়ে দিন। সঙ্গে কিন্তু রইলাম আমরা রইলাম আপনার সাথে। আজকে আসি, শুভরাত্রি আপনাদের প্রত্যেককেই। গল্প হচ্ছে সামনের অনুষ্ঠানে। এই গান শুনতে শুনতে আজকে বিদায় নিলাম। শিল্পীকে রেখে দিলাম আপনাদের জন্য, সুমিতা ব্যানার্জির গান আপনাদের জন্য রেখে দিলাম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান বেতার বন্ধনের অনুষ্ঠান। ছিল খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ছিল খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ছিল খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা, শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা, এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে এমন একটি ছিল খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ছিল খুঁজে পেলাম না। পথে শুধু পথ হারালাম, দূরদেশে গেলাম না, ভালোবাসায় অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, দূরদেশে গেলাম না, ভালোবাসায় অনেক পেলাম, ভালোবাসা পেলাম